এই ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড নিয়ানকে দেখতে পাই, যে কিনা মডার্ন যুগ থেকে একটা ড্রামার ভিতরে ঢুকে এসেছে এবং এখানেও একটি রাজার বউয়ের চরিত্রে এসেছিল, যে কিনা এই ড্রামার মেল লিড এবং তার নাম হচ্ছে জিয়াং। আজকে ওদের বিয়ের প্রথম রাত ছিল। জিয়াং তখন সমস্ত দাসীদেরকে এখান থেকে বের করে দেয় এবং নিয়ানের সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। এমন মনে হচ্ছিল যেন ও নিয়ানকে সহ্যই করতে পারে না। এমনকি জিয়াং এখানে সাথে করে নিজের অন্য এক উপপত্নী ঝেনকে নিয়ে এসেছিল নিয়ানকে জ্বালানোর জন্য। ও তো নিয়ানের সামনেই ঝেনের সাথে রোম্যান্স করতে শুরু করে। তবে এসব কিছুতে নিয়ানের কোনো যায় আসে না। নিয়ান তো এসব কিছুই ভাবছিল যে ও এখন এখান থেকে কি করে ফেরত যাবে। পরের দিন সকাল হয়ে যায়। দেখা যায় রাজমাতা ওদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, যেটা বুঝতে পেরে জিয়াং এবং ঝেন তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে নিয়ান কিছু একটা ভাবে। সিন এখানেই কাট হলে আমরা দেখতে পাই রাজমাতা ভিতরে ঢুকে এসেছে এবং দেখতে পাই যে জিয়াং আর নিয়ান তো একসাথেই শুয়ে আছে। এটা দেখে রাজমাতা বেশ খুশি হয়ে যায়। রাজমাতা বলে, আসলে আমি দেখতে এসেছিলাম যে এখানে সবকিছু ঠিক আছে কিনা, তোমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। এটা বলেই রাজমাতা চলে যায়, যেটা দেখে তখন জিয়াং আর নিয়ান হাঁপ ছেড়ে বাঁচে। ফ্ল্যাশব্যাকে তখন আমাদেরকে দেখানো হয় রাজমাতা যখন আসছিল তখন নিয়ান জিয়াংকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাড়াতাড়ি করে সেখান থেকে উপপত্নী ঝেনকে সরিয়ে দিয়ে উপপত্নী ঝেনের উপরেই শুয়ে পড়ে। এভাবে এরা তিনজন রাজমাতার হাত থেকে মুক্তি পেয়েছে। এরপর দুজনে সুন্দর করে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। রাজমাতা ওদের দুজনকে একসাথে দেখে বেশ খুশি হয়। এমনকি জিয়াং নিজেও তো রাজমাতার সামনে নিয়ানের সাথে অনেক লাবিডাবি হওয়ার আচরণ করছিল। আসলে জিয়াং রাজমাতাকে অনেক ভয় পায়, আর রাজমাতা নিজেই নিয়ানকে পছন্দ করেছে, তাইও নিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করছে। রাজমাতা তখন বলে, আজ আমি তোমাদের জন্য একটি ধর্মীয় অনুষ্ঠান রেখেছি, তাই দুজনে তাড়াতাড়ি চলে এসো। এটা বলে রাজমাতা চলে যায়। রাজমাতা চলে যেতেই জিয়াং নিয়ানের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকায় আর ওকে ধমক দিয়ে বলে, এইটুকু ভালো ব্যবহার করেছি বলে এটা ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আসলে আমি তোমাকে অনেক ঘৃণা করি। নিয়ান বলে, আমি জানি, আর এতে আমার কোনো যায় আসে না। এরপর দুজনে সেই ধর্মীয় অনুষ্ঠানে চলে আসে। তবে অনুষ্ঠানের মাঝখানেই নিয়ান তখন দৌড় দেয়, কারণ ও জানতো ড্রামা অনুযায়ী এই অনুষ্ঠানেই একটা গুপ্তচর মেয়েকে মেরে ফেলবে। তাই নিয়ান তার আগেই নিজের হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং ও মডার্ন যুগেও এই অস্ত্র দিয়ে স্পোর্টস প্র্যাকটিস করত। নিয়ান যখন ওই মেয়েটিকে মারতেই যাবে তখন আমরা সেই গুপ্তচর মেয়েটিকে দেখতে পাই, যে নিজের কাছে লুকিয়ে থাকা একটা ছুরি বের করে নিয়ানের দিকে মারে এবং নিয়ান তো সাথে সাথেই সেখানে মারা যায়, যেটা দেখে উপস্থিত সবাই তো বেশ অবাক হয়ে যায়। বিয়ের পরের দিনই কিনা বউ এভাবে মারা গেল। এরপরই আমরা দেখতে পাই নিয়ান তো আবারও সেই বিয়ের দিন রাতে চলে এসেছে, মানে আবারও ওকে একই টাইমে ফেরত আনা হয়েছে। তো এখান থেকে নিয়ানের সাথে আবারও সেই সকল কিছুই ঘটতে থাকে যা আগে ঘটেছিল। কিন্তু এবার অনুষ্ঠানে সবাই ওরা দেখতে পায় নিয়ান তো সেখানে নেই। আসলে নিয়ান তো লেজ গুটিয়ে আগে ভাগেই পালাচ্ছিল, কারণ এবারও ও আর আগের মতো মরতে চায় না। কিন্তু নিয়ান সেখান থেকে কিছুতেই বেরোতে পারছিল না। কোনো এক অদৃশ্য শক্তি ওকে আটকে রেখেছিল। ঠিক তখনই গুপ্তচর মেয়েটি আবারও ওকে ছুরি মারে এবং নিয়ান আবারও মারা যায়। কিন্তু এবারও নিয়ান সেই একই জায়গায় ফিরে আসে। সব কিছুই আবারও আগের মতোই ওর সাথে ঘটতে থাকে। কিন্তু এবারও নিয়ান আর বাঁচতে পারে না, ওকে মেরে ফেলা হয়। নিয়ান আবারও চলে আসে সেই একই টাইমে। নিয়ান বুঝতে পারে আগের বার ও স্টেজ থেকে নেমেছিল এবং পালানোরও চেষ্টা করেছিল, তাই হয়তো ওকে মেরে ফেলা হয়েছে। এবারও এমন কিছুই করবে না, স্টেজেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু তারপরও তো সেই মেয়েটি ওকে আবারও মেরেই ফেলে। এই নিয়ে প্রায় 11 বারের মতো নিয়ানের সাথে এমন ঘটনা ঘটে। নিয়ান 12 বারের মতোই আবারও সেই বিয়ের রাতে ফেরত চলে আসে, কিন্তু এবারও ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। জিয়াং তো আবারও চলে আসে ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু নিয়ান এবার আর আগের মতো সহ্য করে না আর বলে, হয়েছে, তুমি এখন কি করবে তা আমি জানি। প্রায় 12 বার আমি একই ঘটনা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। এটা বলেই নিয়ান ড্রিঙ্ক করে নেয়। এরপর নিয়ান আড়াল থেকে উপপত্নী ঝেনকে তখন বের করে আনে আর বলে, তুমি তো এখন এর সাথে রোম্যান্স করবে, তাই আর বেশি ঢং না করে এক্ষুনি ওকে নিয়ে বিছানায় চলে যাও। আমি আর তোমার এরকম ঢং সহ্য করতে পারছি না। এদিকে ওর এমন ব্যবহার দেখে জিয়াং তো বেশ রেগে যায় আর ওকে থাপ্পড় মেরে বসে। নিয়ান বলে, এক কাজ করো, আমাকে মারতে মারতে এখানেই মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিয়াং বলে, তোমাকে আমি মারতে পারবো না, কারণ এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে রাজমাতার কাছে আমি কি উত্তর দেব?
কিন্তু তোমাকে শাস্তি তো অবশ্যই পেতে হবে। রাজাকে তুমি অবমাননা করেছো, যার জন্য আজ সারা রাত তুমি বাইরে হাঁটু গেড়ে বসে থাকবে। নিয়ান বলে, এর জন্য তুমি পরে পস্তাবে। এটা বলে নিয়ান তো বাইরে চলে আসে এবং তখন বৃষ্টি হচ্ছিল। নিয়ান সেই বৃষ্টির মধ্যে বসে বসে ভাবতে থাকে কি করে ও আবার আগের দুনিয়ায় ফেরত চলে যাবে। আর এখান থেকে আমরা জানতে পারি মডার্ন যুগে নিয়ান তো একটা ড্রামা পাগল মেয়ে ছিল। সারাদিন খালি ড্রামা দেখতেই থাকতো, ঠিক তোমার আর আমার মতো। এমনই একদিন ও যখন ড্রামা দেখছিল তখন ওর ফোনে কোনো একটা সমস্যা হয়। নিয়ান যখন সেটা ঠিক করার চেষ্টা করে তখনই সেখানে একটা ম্যাজিক হয় আর নিয়ান সেই ড্রামার ভিতরেই ঢুকে যায় এবং এখান থেকে এই কাহিনীগুলো শুরু হয়েছে। তো এর পরের দিন সকালবেলা নিয়ানের যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে খাটে দেখতে পায় এবং কাল সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে ওর তো অনেক জ্বর এসেছিল, যেটাতে রাজমাতা তো জিয়াংকে অনেক বকা দিতে থাকে যে তুমি নিজের বউয়ের সাথে এমন ব্যবহার কি করে করতে পারো। রাজমাতার ভয়ে জিয়াং তখন নিয়ানের কাছে ক্ষমা চায়। এখানে উপপত্নী ঝেনও ধরা পড়ে গিয়েছিল। রাজমাতার রেগে উপপত্নী ঝেনকে শাস্তি দেয় আর ওকে ঘরবন্দি করতে বলে। রাজমাতা এরপর জিয়াং এবং নিয়ানের হাত একসাথে রাখে আর বলে যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই তোমরা গিয়ে এখন আমাদের বাগান বাড়ি থেকে ঘুরে আসো। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখও দেখতে চাই। এখানে জিয়াংয়ের মাথায় তো অন্য কোনো প্ল্যান চলছিল। নিয়ান ভাবতে থাকে প্রত্যেক বাড়ি তো ওই অনুষ্ঠানের জন্য মারা যায়, কিন্তু এবার হয়তো বাগানবাড়ি যাওয়ার কারণেও বেঁচেও যেতে পারে। পরেও অন্য কোনো উপায় খুঁজে নেবে নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য। তো পরের দিনে আমরা দেখতে পাই ঘুরতে যাবে বলে জিয়াং তো এখানে নিয়ানের জন্য ক্যারেজ নিয়ে অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও নিয়ান আসে না, যেটাতে জিয়াং তখন রেগে যায় আর বলে আমি আর অপেক্ষা করব না, তুমি ক্যারেজ চালাও। ঠিক তখনই পোটলা পুটলি বেঁধে সেখানে নিয়ান হাজির হয় আর তাড়াতাড়ি ক্যারেজে উঠতে যায়, যেটা দেখে জিয়াং রেগে যায় আর বলে তুমি ক্যারেজে কেন উঠছো, তুমি এই ক্যারেজে যেতে পারবে না। নিয়ান বলে এত বড় ক্যারেজ, আমি একটু গেলে কি হয়, তোমার কি জায়গা কম পড়বে নাকি। তবে জিয়াং তখন রেগে সেই পোটলা পুটলিগুলো নিচে ফেলে দেয় আর ওকে দাসদাসীদের সাথে আসতে বলে। তবে নিয়ান কিছুতেই হাল ছাড়ার পাত্রী না। নিয়ান আবারও সেগুলো নিয়ে ক্যারেজে উঠে বসে। ক্যারেজে যাওয়ার সময় নিয়ান তো অনেক খাবার খাচ্ছিল, মানে ওর তো কোনো খেয়ালই ছিল না যে সামনে রাজা বসে আছে। জিয়াং তো কোনো মতলব পাচ্ছিল যে কিভাবে ওকে ক্যারেজ থেকে বাইরে বের করা যায়। জিয়াং তখন বলে আমার পানির পিপাসা পেয়েছে, যাও আমার জন্য ক্যারেজের বাড়ি থেকে পানি আনো। নিয়ান বলে আমি কেন আনতে যাব, নিজেরটা নিজে করে খাও। জিয়াং বুঝতে পারে এভাবে ওকে ক্যারেজ থেকে বের করা যাবে না, অন্য কোনো মতলব পাঠতে হবে। জিয়াং তখন বলে তুমি জানো তোমার থেকে উপপত্নী জেন অনেক ভালো, সে আমার অনেক কেয়ার করে। নিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পারছি যে তুমি উপপত্নী ঝেনকে ভালোবাসো আর আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি। তুমি অন্য কাউকে ভালোবাসা সত্ত্বেও আমার সাথে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। জিয়াং তো এরকম লাগাম ছাড়া কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে এই মেয়েটাকে একটু জেলাসও ফিল করে না, মানে ওর স্বামী ওর সামনে অন্য মেয়ের কথা বলছে তাতেও ওর কোনো যায় আসে না। জিয়াং তখন হাতে ব্যথার অভিনয় করে আর বলে আমার হাতে অনেক ব্যথা করছে, চলো আমরা এখানে ক্যারেজটা একটু থামিয়ে বাইরে থেকে খোলা হাওয়া খেয়ে আসি। নিয়ানো তখন সরল মনে এতে রাজি হয়ে যায় এবং জিয়াংয়ের সঙ্গে ক্যারেজ থেকে নেমে আসতে যায়। তবে নিয়ান যখনই ক্যারেজ থেকে বাইরে বের হয় জিয়াং তো ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর ক্যারেজ নিয়ে সেখান থেকে পগার পার হয়ে যায়। তখন আমরা সেখানে